স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। অবশেষে নুরুল হুদা কমিশনের করা একাদশ সংসদ নির্বাচনের দুর্নীতি খুঁজতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের আওতায় আসছেন ওই নির্বাচনে জড়িত সিইসি, ইসি, সচিব, পুলিশ, র্যাব সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুদক বলছে ওই নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর তথ্য রয়েছে তাদের হাতে। দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার দু একটি বাদে প্রায় সবগুলো নির্বাচন ছিল বিতর্কিত। ফলে বারবার প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে। অথচ সাংবিধানিকভাবে ক্ষমতা থাকার পরও বেশিরভাগ কমিশনই পারেনি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে। স্বাধীন দেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত ছিল 2018 সালের একাদশ সংসদ নির্বাচন। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোও অভিযোগ করেছে নির্বাচনে দিনের ভোট হয়েছে রাতেই। ওই সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা, আর কমিশনার ছিলেন রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত চৌধুরী। কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ। দুদকের কাছে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের এইসব কর্তা, পুলিশ, র্যাব, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলেমিশে দিনের ভোট সেরেছেন রাতেই। পকেট ভারী করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, তাই সিদ্ধান্ত হয়েছে অনুসন্ধানের। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা এই 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারা আসছেন এই অনুসন্ধানের আওতায় প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানালেন নির্বাচন সংশ্লিষ্টরা। এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন, সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। নির্বাচনকে যারা বিতর্কিত করেছেন তাদের বিচারের দাবি তুলেছেন সুজন সম্পাদক। 2018 সালের নির্বাচনটা অনেক রকম অনিয়ম হয়েছে। মধ্যরাতের ভোট থেকে আরম্ভ করে বহু রকম এই যে কেনাকাটা, যেমন ইভিএম কেনা, তদন্ত করে যারা এই সব অপরাধগুলো, সম্ভাব্য অপরাধগুলো করেছে তাদের বিচারের আওতায় আনা। এটা শুধু 2018 নয়, 3 নির্বাচনই হইতে পারে। এই অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পশ্চিমা বিশ্বের উন্নয়ন ধারণা থেকে বেরিয়ে নিজের মতো ভিন্ন ধরনের নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে আহ্বান জানান তিনি মনে করেন বাংলাদেশ আসিয়ানের অংশ হওয়া উচিত। আগামী নির্বাচন এবং দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা ও বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বুধবার ব্যস্ত সময় পার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের একটি আলোচনা পর্বে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন রাখেন, এতদিন ধরে উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি নিজের মতো পথ তৈরি করা হবে? আসিয়ান দেশসহ সকলের কাছে প্রশ্ন, কি ধরনের ভবিষ্যৎ আমরা আমাদের দেখতে চাই আঞ্চলিক অংশীদার হিসেবে? আমরা কি একই পথে চলব? উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি আমরা নিজেদের জন্য নিজের পথ তৈরি করব? প্রধান উপদেষ্টা বলেন, এতদিন পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও চিন্তা ধার নিয়ে চললেও এখন দরকার নতুন করে ভাবনা বা পরিকল্পনা করার। জোর দেন অর্থায়ন ব্যবস্থা সবার কাছে সহজলভ্য করতে ব্যাংকিং ব্যবস্থা নতুন করে গড়ে তোলার উপর। পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও বিভিন্ন ধরনের যেসব চিন্তা নিয়ে চলছি সেখানে নতুন করে ভাবনা বা পরিকল্পনা করা দরকার। ব্যাংকিং ব্যবস্থা নতুন করে ভাবা দরকার। এজন্য নতুন করে সব ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, নয়তো আমরা আগের জায়গায় ফিরে যাব, যা ভবিষ্যৎ বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, আগামীর অগ্রগতি হবে ভিন্নভাবে, আর এর নেতৃত্ব দেবে তরুণরাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আরেকটি সেশনে বিশ্ব নেতাদের কাছে আগামী নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সহায়তা চান আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আটকে পড়া 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মার্চ মাসে। এছাড়া এজেন্সির কাছ থেকে টাকা ফেরত নেওয়ার চেষ্টাও করা হবে, এমন তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান সচিব। বুধবার সকাল থেকে ভুক্তভোগী শ্রমিকদের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির পর আসে এই ঘোষণা।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে 4 দাবি নিয়ে কারওয়ান বাজারে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে যেতে না পারায় কর্মীরা জানান তারা এখনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি। অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে তাদের এই অবস্থান। গেল বছরে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের। আমরা যেভাবে ভুগতেছি 9 মাস হলে এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান আসেনি। ডাক্তার ইউনিসেফের কাছে আমাদের দাবি একটাই, আমাদের উনি মালয়েশিয়া যেভাবে আমাদের পাঠানোর ব্যবস্থা। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা অসহায় হয়ে গেছি। বেলা 11টার পর আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে ওই এলাকা ছাড়তে বাধ্য হন। যে জনভোগান্তি চলছে, জনভোগান্তিকে নিরসনে ওনারা আমাদের সহযোগিতা করেন। দাবি আদায় তো রাস্তায় হবে না, আলোচনার মাধ্যমে হবে এবং কনসার্ন অথরিটির কাছে তাদেরকে যেতে বলেছি আমাদের পক্ষ থেকে। এরপর মিছিল নিয়ে অবস্থান নেন রমনার প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে। প্রতিনিধি 2 থেকে 3 বার আসছে এই জায়গায়। তাদের কাছ থেকে কি আশ্বাস দিছে? মিথ্যা আশ্বাস। ভেরিফিকেশন চলতেছে, ভেরিফিকেশন হইতেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম নজরুল স্যার, ওনার আমরা পদত্যাগ চাই। এরপর তাদের একটি প্রতিনিধিদল বৈঠক করেন মন্ত্রণালয় সচিবের সঙ্গে। আলোচনা শেষে সচিব রুহুল আমিন জানান আগামী মার্চে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না, এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। মূলত দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমবাজারের পথ খুলে 2022 সালের আগস্টে। দেশটিতে গত বছরে 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী পাড়ি দেওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রোম থেকে ঢাকায় আসা বিমানে মেলেনি কোনো বিস্ফোরক বা বোমা। যাত্রীদের কাছেও পাওয়া যায়নি কিছুই। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই বিমানে ভুয়া বার্তা পাঠানো হয় বলছেন বেবি চকের চেয়ারম্যান। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে বুধবার ভোরে এপিবিএনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ইতালি থেকে বাংলাদেশে আসা ওই ফ্লাইটে বোমা আছে বলে হুমকি আসে পাকিস্তানি একটি নম্বর থেকে। বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএনের ডিটি অফিসারের হোয়াটসঅ্যাপে আসে একটি বেনামি বার্তা। বলা হয় ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া বাংলাদেশ বিমানের BG356 ফ্লাইটে আছে 34 কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, বিমানবন্দরে বৃদ্ধি করা হয় নিরাপত্তা। এমন পরিস্থিতির মধ্যেই সকাল 9টা 20 মিনিটে অবতরণ করে বিমানটি। সাথে সাথেই নামিয়ে আনা হয় যাত্রীদের, চলে তল্লাশি। বাইরে তখন অপেক্ষায় আতঙ্কিত যাত্রীদের স্বজনরা। সকালে 9:30 বাজে একবার ফোন দিছে যে নামছি, সেভ আছে। কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি। বিমানটির ভেতরে তল্লাশি শেষে দুপুর 2টার দিকে বেরিয়ে আসেন যাত্রীরা। জানান বিমানটিতে থাকা অবস্থায় বোমার বিষয়ে কিছুই জানতেন না। তবে নামার পর এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। ডকুমেন্ট নিয়ে বাইরে যান, লাকিস আপনাদেরকে পরে দেবো। বিমানে বোম রাখা হয়েছে। বোমার কথা বলতেছে পরে আইসা, নামার পরে আর কি। বিমানের ভিতরে বসে বলে না। বোমা বলতে ফেক। ইতালি থেকে একটা বোম কি একটা বেলেট যদি আনেন না ভাই, আপনার জামা কাপড় খুলে চেক করাইবো। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে। যে মেসেজটা এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায়, এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না। উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে, হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে, এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে। এদিকে রাজধানীতে এক মতবিনিময় সভায় বিমানে বোমাতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। ইতালির স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টায় রোম থেকে 250 যাত্রী ও 13 জন ক্রু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে দেয়া প্রতিশ্রুতির পরও নির্মাণাধীন বেড়া সহ কাঁটাতার এখনো সরিয়ে নেয়নি বিএসএফ। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে শূন্য রেখার 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি এবং বিএসএফ। এছাড়া উভয় দেশের মিডিয়া গুজব বা অপপ্রচার ছাড়াতে পারবে না। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ের সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানন্দা 59 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পতাকা বৈঠকে 4টি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এছাড়া স্থানীয়দের অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান থেকে বিরত থাকতে হবে।
এর আগে মঙ্গলবার জয়পুরহাট সীমান্তের 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এ সময় তারা কাজ বন্ধ করে চলে যায়। কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন। বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় শিশু নিহতের ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় জাতীয় মহাসড়ক ঢাকা কুয়াকাটার বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধ তুলে দিতে মহাসড়কে পুলিশের সাথে দফায় দফায় বৈঠক হয় শিক্ষার্থীদের। তবে তাদের দাবি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে দাবি পূরণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে দেবেন। দুপুরে বিএম কলেজের সামনে সড়ক পারাপারের সময় জান্নাতুল মাওয়া নামের এক শিক্ষার্থীকে চাপা দেয় ব্যাটারি চালিত অটোরিকশা। ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের নবীনগর মহাসড়ক অবরোধ করে গণপরিবহন ভাঙচুরের পাশাপাশি কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তবে অবরোধ শুরু 4 ঘন্টা পর সন্ধ্যার দিকে তাদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় বুধবার দুপুর 2টার দিকে শ্রীপুর সানসিটি মাঠে পূর্ব নির্ধারিত সমাবেশ ডাকেন শ্রমিকরা। সমাবেশের এক পর্যায়ে তারা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ সময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের উপরও হামলা করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনায় সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।